আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল, বা বলতে পারো একে বয়কটের সঙ্গে লিঙ্ক করতে পারো, বা স্বদেশী মুভমেন্ট, যা খুশি তোমরা বলতে পারো। বেসিক্যালি এই চ্যাপ্টারের যদি প্রেক্ষাপট তুমি দেখো, তাহলে দেখতে পাবে যে এই যে কংগ্রেস, আমরা কংগ্রেসের প্রেক্ষাপট অবধি দেখেছি যে কংগ্রেস তৈরি হয় কত সালে। কংগ্রেস তৈরি হয় 1885-তে। আচ্ছা, এই কংগ্রেস তৈরি হওয়ার পর কোথাও না কোথাও ঠিক 20 বছর পর, মানে 1905, আর একটা নতুন অধ্যায়ের সূত্রপাত হয় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে, সেটাই হচ্ছে স্বদেশী মুভমেন্ট। আচ্ছা, স্বদেশী মুভমেন্ট এটাকে তুমি যদি দেখো, তাহলে এই তিনটে কনটেক্সটকে পরপর আগে সাজাও। তো প্রথমে যেটা আসছে দেখো 1905-এ, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল, মানে কোথাও না কোথাও বাংলাকে দুটো ভাগে ভাগ করা হবে। তার পেছনে মেইন কারণ ছিল দুটো জিনিস। একটা হচ্ছে মেইন আমাদের যে আম, এই ন্যাশনাল মুভমেন্টের যে উদ্যোক্তা, তারা ছিলেন ম্যাক্সিমাম বাঙালি। তো কোথাও না কোথাও একটা প্রচেষ্টা ছিল সেই বাঙালিকে আলাদা করা বা বাঙালিকে ডিভাইড করা। যদি কোনোভাবে তুমি এই বাঙালিকে টোটাল মুভমেন্ট থেকে আলাদা করতে পারো, তাহলে মুভমেন্টের শক্তি কমে যাবে, খুব স্বাভাবিক। তাহলে বয়কট বা পার্টিশন অফ বেঙ্গলের মেইন একটা উদ্দেশ্য পেলাম যে এই টোটাল মুভমেন্টের হোতা ছিল বাঙালি। তো বাঙালিকে সিস্টেম থেকে ডিভাইড করতে হবে বা আলাদা করতে হবে। সেখান থেকে জন্ম নিল কি আমার, সেখান থেকে জন্ম নিল কিন্তু এই পার্টিশন অফ বেঙ্গলের কনসেপ্ট। নাম্বার টু, দ্বিতীয় কারণ হচ্ছে যে হিন্দু এবং মুসলিম দুটো সম্প্রদায়কেও ডিভাইড করা। এই দুটো তাৎপর্য নিয়ে ব্রিটিশরা যেটা নিয়ে আসে সেটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল। বাংলাকে দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? যাতে করে যাতে করে কি হয়েছে, যাতে করে বাঙালি এবং হিন্দু দুটো পক্ষেই কমে যায়, এরম ভাবে ডিভিশনটা করা হয়েছে। তাহলে পার্টিশন অফ বেঙ্গল করার পরে সম্ভবত ব্রিটিশদের উদ্দেশ্য সাকসেসফুল হবে। তো ব্রিটিশদের উদ্দেশ্য যেন সাকসেসফুল না হয়, তার জন্য আমরা কি করলাম, আমরা যে মুভমেন্টটা করলাম, মানে এই পার্টিশন অফ বেঙ্গলের এগেনস্টে, তার নাম স্বদেশী মুভমেন্ট। স্বদেশী মুভমেন্টকে তুমি যদি ভেঙে দাও, তাহলে বুঝতে পারবে স্বদেশ, স্বদেশ মানে নিজের দেশ, নিজের দেশের জন্য যে মুভমেন্ট বা নিজের দেশীয় প্রোডাক্টের প্রতি যে মুভমেন্ট, সেগুলোকে তুমি স্বদেশী মুভমেন্ট বলতে পারো। কেন? কারণ ব্রিটিশরা যখনই ইন্ডিয়াতে স্থায়ীভাবে বসবাস শুরু করলো, তখন তাদের দুটো জিনিস দরকার হলো। একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করা, আর একটা নিজেদের আরামপ্রদ রাখার জন্য তারা বিদেশি প্রোডাক্টকে ইন্ডিয়াতে আনা শুরু করলো। তাতে কি হচ্ছে, ব্যবসার উন্নতি হচ্ছে। কেন? বিদেশি প্রোডাক্ট কম দামে ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে। আর ইন্ডিয়ান মানুষগুলো অনেক কষ্ট করে এই প্রোডাক্ট তৈরি করার জন্য তার দাম কম কোনোভাবে করা যাচ্ছিল না। খুব স্বাভাবিক, ইন্ডিয়ার মানুষ তো আর এতটা ধনী নয়। আর এতটা ধনী না থাকার কারণে তারা কি হচ্ছিল, তারা বাধ্য হচ্ছিল এই কম পয়সার বিদেশি প্রোডাক্টকে গ্রহণ করতে। তো স্বদেশী মুভমেন্টটা অনেকটা এই প্রোডাক্টেরই এগেনস্টে, যে না, আমরা আর বিদেশি দ্রব্য গ্রহণ করব না, আমরা এখন থেকে দেশীয় প্রোডাক্ট গ্রহণ করব। এবং দেশীয় প্রোডাক্ট গ্রহণ করার সাথে সাথে যে নীতি আমাদের গৃহীত হয় মনের মধ্যে, সমাজ ব্যবস্থায়, সেটা হচ্ছে বয়কট। বয়কট, তাহলে বয়কট কি, বয়কট করো বিদেশি দ্রব্য। তাহলে কনটেক্সটটা বোঝা গেল যে প্রথমে পার্টিশন অফ বেঙ্গল করা হয়েছে, সেই পার্টিশন অফ বেঙ্গলের এগেনস্টে আমরা এনেছি স্বদেশী মুভমেন্ট। সেই স্বদেশী মুভমেন্টের মেইন যে পার্ট, সেটাই হলো দেশীয় প্রোডাক্টকে নিয়ে চলো আর বিদেশি দ্রব্যকে বয়কট করো। তাহলে এই তিনটে লাইন বা তিনটে তোমার শব্দ বা তিনটে কনটেক্সট আমরা পরস্পরকে লিঙ্ক করতে পেরেছি। যে পার্টিশন অফ বেঙ্গল
অ্যান্ড বয়কট, এবং কেন স্বদেশী মুভমেন্ট? তাহলে পার্টিশন অফ বেঙ্গলের জন্য আসে স্বদেশী মুভমেন্ট, আর স্বদেশী মুভমেন্ট সাকসেসফুল হয় বয়কটের মাধ্যমে, তাই তো? তাহলে চলো আমরা এর প্রেক্ষাপট দেখে নিলাম। এবার আমরা যদি ইনফরমেশনে চলে যাই, তাহলে একটার সাইডে আমরা রেখেছি কিছু ঘটনা, তার সাথে সাল এবং তার কিছু ইনফরমেশন। দেখো প্রথমত চলে যাচ্ছে রিজলে প্ল্যান। দেখো রিজলে প্ল্যান মানে কি? দেখো 1903-এ, মানে যেটা আমি বললাম 1905, তারও তো একটা প্রেক্ষাপট আছে যে কি করে হঠাৎ 1905-এ বঙ্গভঙ্গ হলো। তার আগে কিভাবে বাংলাকে ভাগ করার পরিকল্পনা ব্রিটিশ করেছিল। প্রথম যে পরিকল্পনার ভাগটা করা হয়েছিল সেটা রিজলে প্ল্যানের থ্রু দিয়ে হয়েছিল। তো এই রিজলে প্ল্যান ড্রাফট করেছিল কারা? রিজলে প্ল্যান ড্রাফট করেছিল অ্যান্ড্রু ফ্রেজার। অ্যান্ড্রু ফ্রেজার উনি প্রথমেই রিজলে প্ল্যানের ড্রাফট করেন। তার কি কারণে? পার্টিশন অফ বেঙ্গল করার জন্য। দেখো রিজলে ওয়াজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট। রিজলে কে ছিলেন? রিজলে ছিলেন সেক্রেটারি। দেখো হি গেভ দ্য আইডিয়া অফ পার্টিশন অফ বেঙ্গল। তাহলে তিনি প্রথম পার্টিশন অফ বেঙ্গল করার আইডিয়া প্রদান করেছিলেন, এবং সেই আইডিয়াকে ফলো করে কি করা হয়? প্রথম ড্রাফট তৈরি করা হয়। প্রথম ড্রাফট তৈরি করা হয়। তাহলে পার্টিশন অফ বেঙ্গল 1905, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ড্রাফট তৈরি হলো। ঠিক আছে। দেখো পার্টিশন অফ বেঙ্গল সেই সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। দেখো 19 জুলাই ডিক্লারেশন অফ পার্টিশন অফ বেঙ্গল, মানে 19 জুলাই কি করা হলো? 19 জুলাই পার্টিশন অফ বেঙ্গলকে ডিক্লেয়ার করা হলো যে আমরা পার্টিশন অফ বেঙ্গল আনতে চলেছি এত তারিখ থেকে। 16 অক্টোবর পার্টিশন অফ বেঙ্গল কি করা হলো? ইমপ্লিমেন্টেড। মানে ইমপ্লিমেন্টেড বলতে আলটিমেটলি ওই দিন থেকে পার্টিশন অফ বেঙ্গল চালু হবে। এবং এই 16 অক্টোবর রবীন্দ্রনাথ টেগর কি করেছিলেন? রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব বোধ বজায় রাখার জন্য। সৌভ্রাতৃত্ব বোধ, তাহলে আমি প্রথমে কারণ দুটো বলেছিলাম, মনে আছে? যে পার্টিশন অফ বেঙ্গলের পেছনে দুটো কারণ, একটা হিন্দু মুসলিমকে আলাদা করা, মানে কোনো একটা শক্তিকে ডিভাইড করা, আর একটা হচ্ছে বাঙালিকে সংখ্যালঘু করা। তাহলে হিন্দু এবং মুসলিমের সম্পর্কের জন্য তাহলে কি আনা হলো? রাখি বন্ধন উৎসব আনা হলো ওই দিনে, যে না হতে পারি আমরা বাউন্ডারির মাধ্যমে আলাদা হয়েছি, কিন্তু হৃদয়ের দিক থেকে আমরা কখনোই আলাদা হব না, এটাই বলার চেষ্টা করা হয়েছে এখানে। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস করো তো, এখানে একটু লেখো তো একটা পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো যে মিন্টো টু is called Minto 2 is called father Minto 2 is called father of divide and rule. Minto 2 is called father of divide and rule. Minto 2 is called father of divide and rule. ঠিক আছে। তাহলে ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি সেই পলিসিটা মিন্টো 2 কিন্তু প্রথম চালু করেছিলেন। আচ্ছা এই পার্টিশন অফ বেঙ্গল কল অফ করা হয় কবে? মানে এটা তুলে নেওয়া হয় কবে? 1911 সালে। তাহলে পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ কল অফ ডিউরিং লর্ড হার্ডিঞ্জ টু। তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে কার সময় ইন্ট্রোডিউস করা হয়, আর কার সময় তোমার কল অফ করা হয়, মানে উইথড্রল করা হয়। তখন তোমাকে বলতে হবে লর্ড কার্জনের সময় ইন্ট্রোডিউস করা হয়, আর লর্ড হার্ডিঞ্জ টু এর সময় কল অফ করা হয় বা উইথড্রল করা হয়। ক্লিয়ার? নেক্সট দেখো বয়কট এবং স্বদেশী। জাস্ট এটাকে আমরা একটা ফ্রেমে রাখার চেষ্টা করলাম যে কবে পার্টিশন অফ বেঙ্গল আনা হয়েছে এবং কবে কল অফ করা হয়েছে। ঠিক আছে। তো বয়কট এবং স্বদেশী শুরু হয় কবে? ডেফিনেটলি যবে থেকেই পার্টিশন অফ বেঙ্গল শুরু হলো তবে থেকেই স্বদেশী বয়কট শুরু হলো। জাস্ট মাঝে একটা পয়েন্ট দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করলাম যে পার্টিশন অফ বেঙ্গলকে কল অফ করা হয়েছিল কবে, মানে এটা সাকসেসফুল
কতদিন ছিল? মোটামুটি বছর 6 ছিল, 5 থেকে 11। আচ্ছা, বয়কট এবং স্বদেশীটা বলছে, দেখো বয়কট এবং স্বদেশী মুভমেন্ট স্টার্টেড ডিউরিং লর্ড মিন্টো টু। এই মিন্টো টুকে তুমি একটু আগেই দেখলে ফাদার অফ ডিভাইড অ্যান্ড রুল। তাহলে তুমি ভাবো যে আমরা যদি আইএনএম এর সেই প্রথম চ্যাপ্টারে চলে যাই, একদম ফার্স্ট চ্যাপ্টারে, তাহলে সেখানে আমরা পড়েছিলাম গভর্নর, গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়। তাহলে লর্ড কার্জন কত সালে তোমার ভাইসরয় হয়? লর্ড কার্জন কত সালে ভাইসরয় হয়? 1899-তে লর্ড কার্জন ভাইসরয় হয়। এবং কত সাল অবধি? 1905। তার মানে ওনার ভাইসরয়শিপের একদম এন্ড ফেজে এসে পার্টিশন অফ বেঙ্গল চালু হয়। তাহলে তারপরেই যিনি আসেন তিনি হচ্ছেন মিন্টো টু। এই মিন্টো টু 1905 থেকে 1910 অবধি ভাইসরয় ছিলেন। তারপরে যিনি আসেন তিনি হচ্ছেন হার্ডিঞ্জ, যিনি 1910 থেকে 1916 অবধি ভাইসরয় পদে ছিলেন। সেই জন্যই তিনটে নাম তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ইন্ট্রোডিউস হচ্ছে কার সময়? কার্জনের সময়, কারণ 1905 সেই সময়টা। এবার আলটিমেটলি যিনি এটাকে এক্সিকিউট করেছিলেন তিনি হচ্ছেন মিন্টো টু। দেখো, কারণ সেই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ ডিভাইড অ্যান্ড রুল। এবং যে সময় এটাকে তুলে নেওয়া হয় সেই সময় ভাইসরয় ছিলেন কে? হার্ডিঞ্জ, 1911। তাই এতগুলো নাম তোমাকে জানতে হচ্ছে। তাহলে স্বদেশী এবং বয়কট কার সময় স্টার্ট হয়েছিল? খুব স্বাভাবিক, যিনি এনফোর্স করেছিলেন পুরো প্রসেসটা তার সময় হবে, কারণ উনি তো 5-এ আসে না। তাহলে বয়কট এবং স্বদেশী মুভমেন্ট স্টার্ট হয়েছিল লর্ড মিন্টো টু এর সময়। তাহলে কত সাল? ডেফিনেটলি 1905। দেখো, এই স্বদেশী এবং বয়কটের মেইন উদ্দেশ্যটা কি তোমাকে আমি একটু আগেই বললাম, যে দেশীয় দ্রব্যকে অ্যাকসেপ্ট করো এবং বিদেশি দ্রব্যকে বয়কট করো। তো বিদেশি দ্রব্যকে বয়কট থেকে আসছে তোমার বয়কট, আর দেশীয় দ্রব্য অ্যাকসেপ্ট থেকে আসছে স্বদেশী। তাই দুটো নাম খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস বলা হচ্ছে, কৃষ্ণ কুমার মিত্রের একটা নিউজ পেপার ছিল, সেটা হচ্ছে সঞ্জীবনী। ঠিক আছে, এই সঞ্জীবনী পত্রিকাটা স্বদেশী মুভমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল। ঠিক আছে, বলছে দিস নিউজ পেপার ফার্স্ট সাজেস্ট আ প্রপোজাল অফ বয়কট অফ দ্য ব্রিটিশ প্রোডাক্ট। মানে ব্রিটিশদের প্রোডাক্টকে আমরা বয়কট করব, এই প্রথম যে আন্দোলনটা, এটা আমরা সঞ্জীবনী পত্রিকার থ্রু দিয়ে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছিলাম। আদার ইম্পর্টেন্ট জার্নাল, মানে অন্য কি জার্নাল আমাদের এই প্রসেসে হেল্প করেছে, সেটা হচ্ছে সন্ধ্যা কার লেখা? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনিও বা তারও পত্রিকা এই বয়কট মুভমেন্টটাকে সাকসেসফুল বা স্বদেশী মুভমেন্টটাকে সাকসেসফুল করার জন্য প্রচেষ্টা করেছেন। দেখো, 22nd of October, 16th অক্টোবরের ঠিক 6 দিন পর, দেখো অর্ডার টু সাপ্রেস বয়কট মুভমেন্ট, মানে অলরেডি 6 দিন বয়কট মুভমেন্টটা চালু হচ্ছে। ব্রিটিশ কি করেন? ব্রিটিশ কার্লাইল সার্কুলার জারি করেন। আচ্ছা, ব্রিটিশ কার্লাইল সার্কুলার জারি করেন মানে, দেখো আলটিমেটলি সার্কুলার মানেই হচ্ছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন। তাহলে ব্রিটিশ কার্লাইল একজন অফিসার, যিনি একটা সার্কুলার জারি করেন যে এখন থেকে এই রুল ফলো করতে হবে। তাই তার নাম অনুযায়ী এটা হচ্ছে কার্লাইল সার্কুলার। তাহলে দেখো, কার্লাইল সার্কুলার কেন জারি হয় সেটা বুঝতে হবে, কারণ এই বয়কট মুভমেন্টটা সাকসেসফুল সব থেকে বেশি হয়েছিল স্টুডেন্টদের জন্য। সবথেকে বেশি সাকসেসফুল হয়েছিল স্টুডেন্টদের জন্য। তো এই যে স্টুডেন্টস এরা যাতে এই বয়কট মুভমেন্টে অংশগ্রহণ না করতে পারে, তার জন্য এই সার্কুলারটা জারি করা হয়, কার্লাইল সার্কুলার, যার থ্রু দিয়ে দেখো উইথড্র গ্র্যান্ড স্কলারশিপ এডুকেশনাল ইনস্টিটিউশন। তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনে গ্র্যান্ড বা স্কলারশিপকে যেন উইথড্রল করে নেওয়া হয়। ঠিক আছে, দেখো এখানে
শচীন্দ্র প্রসাদ বোস, এই নামটা খুব গুরুত্বপূর্ণ, যিনি একজন বিখ্যাত ছাত্র নেতা, তিনি চালু করেছিলেন অ্যান্টি কার্লাইল সোসাইটি। যে তুমি যতই আমাদের এই সমস্ত গ্র্যান্ট স্কলারশিপ থেকে বঞ্চিত করার চেষ্টা করো না কেন, বয়কট মুভমেন্ট ইন্ডিয়াতে সাকসেসফুল হয়েই ছাড়বে এবং আমরা এই সার্কুলারের এগেইনস্টে অ্যান্টি সার্কুলার জারি করব। বোঝা গেল জিনিসটা? বুঝতে পারছো? তাহলে দম, যদি বলা হয় যে এই বয়কটের টাইম ফ্রেম বা স্বদেশী টাইম ফ্রেমটা এক্স্যাক্ট টাইম ফ্রেম কত হবে, তাহলে লিখে রাখো টাইম ফ্রেম। টাইম ফ্রেম হচ্ছে 1905 থেকে শুরু করে 1908, এক্স্যাক্ট টাইম ফ্রেম। মানে বেসিক্যালি 3 বছর এটা খুব ভালো করে চলেছিল। আচ্ছা, এই স্বদেশী এবং বয়কট যে মুভমেন্ট, সেখানে যে মুসলিম লিডার অংশগ্রহণ করেছিল তাদের নাম একটু লিখে রাখো। মুসলিম লিডার্স কারা? নাম্বার 1 আব্দুল রসেল। নাম্বার 2 লিয়াকত হুসাইন। নাম্বার 3 আব্দুল হালিম গজনবী। ক্লিয়ার? আব্দুল হালিম গজনবী। আর যদি আমরা বলি ওমেন লিডার্স, তাহলে কি হবে? দেখো, নাম্বার 1 সরলা দেবী। নাম্বার 2 কুমুদিনী বাসু, KUMUDINI, কুমুদিনী বাসু। নাম্বার 3 লীলাবতী মিত্র। তাহলে এনরা ছিলেন ইম্পর্টেন্ট মুসলিম এবং ওমেন লিডার্স, যারা বয়কট এবং স্বদেশী মুভমেন্টে অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখিয়েছিলেন। আচ্ছা, তাহলে এই যে 1905 থেকে 1908-এ আমরা কি অ্যাক্টিভিটিস শো করি, এই টাইম ফ্রেমে, স্বদেশী এবং বয়কট টাইম ফ্রেমে আমরা এই জিনিস করে ব্রিটিশদেরকে দমানোর চেষ্টা করেছি। সেটা কি? 1906 দেখো, প্রথম আমরা যেটা তৈরি করি বেঙ্গল ন্যাশনাল কলেজ। এটা প্রথম এস্টাবলিশ হয়, যার ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছেন অরবিন্দ ঘোষ। আচ্ছা, এই বেঙ্গল ন্যাশনাল কলেজের থ্রু দিয়ে আমরা বাংলাকে ফ্লারিশ করার বা বাংলায় শিক্ষাদানের যে প্রসেস, সেটাকে আরো অনেক বেশি ফ্লারিশ করার চেষ্টা করি। বুঝতে পারছো? একটা কলেজ তৈরি করলাম যেখানে বাংলায় পড়ানো হবে। আর একটা আমরা এডুকেশন তৈরি করি বা ব্যবস্থা তৈরি করি, সেই এডুকেশন ব্যবস্থাটার নাম লিখে রাখো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন was formed. National Council of Education was formed by সতীশ চন্দ্র মুখার্জি, কমা সুবোধ SUBHODH সুবোধ চন্দ্র মল্লিক MALLIC, সুবোধ চন্দ্র মল্লিক, রবীন্দ্রনাথ টেগর। TAGORE, ঠিক আছে? তাহলে কেন রবীন্দ্রনাথ টেগরের নামটা আমি আলাদা কালিতে লিখলাম? রবীন্দ্রনাথ টেগরের নামটা আলাদা কালিতে লেখার একটাই তাৎপর্য, যে যদি বলা হয় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কে চালু করেন, তাহলে ফার্স্ট প্রেফারেন্সই পাবেন এই রবীন্দ্রনাথ টেগর। বুঝতে পেরেছো?
যদি অপশানে দেখবে এই নামগুলো নাও থাকতে পারে, সতীশ চন্দ্র মুখার্জি, সুবোধ চন্দ্র মল্লিক, রবীন্দ্রনাথ টেগর, অপশানে থাকলে আমরা রবীন্দ্রনাথ টেগরকেই ফার্স্ট প্রেফারেন্স দেব। বাকি নামগুলো অপশানে থাকলেও আমরা রবীন্দ্রনাথ টেগরকে ফার্স্ট প্রেফারেন্স দেব। 1906 হয়ে গেল, তাহলে এই কলেজগুলো তার একদিনে গড়ে ওঠেনি। আমরা কন্টিনিউয়াস এই সমস্ত কলেজ এবং এডুকেশনাল কাউন্সিল তৈরি করে বাংলাকে প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের মননে ইমপ্ল্যান্ট করে দেওয়ার একটা চেষ্টা করছিলাম। দেখো, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট, দেখো ইন্ডিয়ান, স্বদেশী, তাহলে আমাদের যে আর্ট অ্যান্ড আর্কিটেকচার, আর্ট অ্যান্ড কালচার যেটা রয়েছে, সেখানেও ব্রিটিশদের প্রভাব প্রচুর পরিমাণে ঢুকে গেছে। তো সেটাকে কাটানোর জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ওরিয়েন্টাল আর্ট তৈরি করা হয় স্বদেশী মুভমেন্টের টাইম ফ্রেমে। এবং এখানে এই পয়েন্টটা অনেকবার কোশ্চেন দিয়েছে, নন্দলাল বোস ওয়াজ দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ স্কলারশিপ অফার্ড বাই দিস সোসাইটি। এবং এই যে সোসাইটি প্রথম নন্দলাল বোসকে তার আর্ট অ্যান্ড আর্কিটেকচার এর জন্য তাকে প্রথমে স্কলারশিপ দিয়েছিলেন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, পরীক্ষায় কোশ্চেন দেয়। দেখো, এই টাইম ফ্রেমে 1905 থেকে 1908-এ যে নভেলটা রবীন্দ্রনাথ লেখেন, যার থ্রু দিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে স্বদেশ বা দেশভক্তির যে একটা প্রগাঢ়তা, একটা প্রজ্ঞা মানুষের মধ্যে জন্ম নেয়, সেই দুটো নভেল হচ্ছে গোরা এবং ঘরে বাইরে। নিশ্চয়ই তোমরা যখন তোমরা পড়েছো কিনা জানি না, 2008, 6, 7, 8-এর বাংলা বইতে এই গোরা এবং ঘরে বাইরে এই দুটো নাটক বা নভেল, যাই বলো না কেন, দুটো নাটকই কিন্তু একটা ছোট্ট প্রচ্ছদ ছিল, যেখান থেকে কোশ্চেন আসতো ক্লাস 9, 10 ওই টাইম ফ্রেমে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটো নভেল খুব পপুলার হয় ওই সময়ে, যেটা এই ব্রিটিশ এবং দেশীয় এই কর্মকাণ্ডের ব্যাপারটাকে যুক্ত করে রেখেছিল। আচ্ছা, এই সময় যে গান, সেটা হচ্ছে আমার সোনার বাংলা, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল, এই যে গানগুলো, দেখো সবকিছুর মধ্যে একটা দেশীয় এবং বাংলা যে, বা বাংলার প্রতি যে মমত্ব বা মমতাবোধ, সেই ব্যাপারটা কিন্তু প্রকাশ পাচ্ছে, দেশীয় ব্যাপারটা প্রকাশ পাচ্ছে। এবং এই ব্যাপারগুলো সেই সমসাময়িক কনটেক্সটে এতটা মানে প্রভাব বিস্তার করে মানুষের মধ্যে, যে আজও সেগুলো আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে। সত্যি বলতে আমরা এর তাৎপর্য কিছুই বুঝতে পারি না। তার মানে অনেকটা এরকম যে এই সময়ে স্বদেশী এবং বয়কট করার যে সিদ্ধান্ত, এটার মধ্যেই যে আমাদের ভবিষ্যতের স্বাধীন ভারতবর্ষ লুকিয়ে আছে, সেটা কিন্তু আমরা তখন কেউ বুঝতে পারিনি। এই একটা সিদ্ধান্তের মধ্যেই একটা সাফল্য লুকিয়ে থাকে। তুমি কত দৃঢ় সিদ্ধান্ত নিতে পারছো, তার উপরে ডিপেন্ড করে তোমার সফলতার স্তর তত ঊর্ধ্বে যায়। ফলে এই সময়ের এই সিদ্ধান্তগুলো আমরা না কল্পনাও করতে পারি না, যে এই সিদ্ধান্তগুলোই ছোট 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 করে তোমার একটা রিমার্কেবল চেঞ্জেস নিয়ে এসছে। আমি একটা বই পড়েছিলাম, বা এখনো পড়ছি, বইটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিট, জেমস ক্লিয়ারের লেখা। উনি বলেন যে ক্ষুদ্র পরিবর্তন, টাইনি চেঞ্জেস মেক্স রিমার্কেবল অ্যাচিভমেন্টস দ্য রেজাল্টস। টাইনি চেঞ্জেস মেক রিমার্কেবল অ্যাচিভমেন্টস। ছোট ছোট পরিবর্তন, যেটা হয়তো তুমি দেখেও বুঝতে পারবে না, সেটা দীর্ঘ সময় অনুশীলনের পর সেটা একটা বিরাট রূপ ধারণ করে। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমার এই সময় শুরু হয়ে গেছিল, তাই 1947 সালে আমরা এই স্বাধীন ভারতবর্ষ দেখতে পেয়েছি। দেখো, সিঙ্গার এই সময়, দেখো, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এই যে মুকুন্দ দাসের যে বিখ্যাত গান, যে মায়ের যে মোটা কাপড়, ওই সরু পাতলা কাপড়ের দিকে আকৃষ্ট না হয়ে আমার মায়ের তৈরি এই মোটা কাপড়টাকে জড়িয়ে নে, তাতে দেখবি প্রশান্তি অনেক বেশি। এইগুলো তাৎপর্য না,
তাৎপর্য বলেও বোঝানো যায় না, উপলব্ধিও করা যায় না, তোমাকে যত আটমোস দেওয়া হয়। আমি এগুলো পড়ানোর সময় আমার দেখো পশম দাঁড়িয়ে যাচ্ছে, এইটুকুই আমি তোমাদের বলতে পারি। বাট এটা তাদের সেন্টিমেন্টের কাছে মানে 0.001%ও যে নয়, সেটা আমি বুঝতে পারি। কারণ সেই সময় এই তাৎপর্য, যে আকুতি, আম, যে হৃদয়ের টান ছিল, সেগুলো সত্যি বলতে আমরা পড়ে তো দূরের কথা, আমরা হয়তো তাদের যদি টাইম মেশিনে ব্যাকে চলে যেতে পারতাম, তাহলে দেখেও উপলব্ধি করতে পারতাম কিনা আমরা জানি না, কারণ আমাদের লাইফটা এত মেকানিক্যাল হয়ে গেছে। তো আমার কি হয়, আমি এগুলো পড়লে প্রচণ্ডভাবে শিহরিত হই, কিন্তু এই শিহরণটাও তার তুলনায় অনেক কম, সেটা আমরা বুঝতে পারি। তো যাই হোক, তারপরেও এই হিস্ট্রি কিন্তু নাম্বার পাওয়ার জন্য নয়। এই হিস্ট্রিটা তোমার, তুমি যে ভূমিতে দাঁড়িয়ে রয়েছো সেই ভূমিতে কি ঘটেছিল সেটা জানার জন্য, এবং সেই ভূমির প্রতি ভালোবাসা তৈরি করার জন্যই কিন্তু হিস্ট্রি। হিস্ট্রিকে কেউ নাম্বার পাওয়ার জন্য তৈরি করেনি। আজকে 1947-এ, বা তুমি ভাবো আমাদের যখন জাতীয় সঙ্গীত রাস্তায় তৈরি হয়, বা রাস্তায় গাওয়া হয়, বা স্কুলে গাওয়া হয়, আমরা হয়তো শুনতে পাই, কিন্তু কেউ দাঁড়ানোর প্রয়োজনীয়তাই উপলব্ধি করি না, মানে আমরা কত মেকানিক্যাল হয়ে গেছে। আমি কথাগুলো এর মধ্যে খুবই অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরেও আমাদের বাড়ির পাশে প্রতিদিন 10টা 52-র সময় একটা ন্যাশনাল অ্যানথম শোনা যায়। প্রতিদিন 10টা 52-র সময় আমাদের বাড়ির পাশেই একটা মিশন আছে, সেখানে 10টা 52-র সময় সবাই জাতীয় সঙ্গীত গায়। তো আমাদের বাড়ির কেউই কিন্তু এই জাতীয় সঙ্গীত আইদার শুনতেই পায় না, অথবা শুনতে পেলেও সেই ভেতর থেকে আলোড়নটা তৈরি হয় না যে এটা আমাদের ন্যাশনাল অ্যানথাম, আমাকে দাঁড়াতে হবে। এরকম কোনো দিন নেই যে আমার কানে এই অ্যানথাম ঢুকেছে আর আমি উঠিনি, এটা আমার হয়নি। কারণ দেখো, একজন শিক্ষক হিসাবে, মানে আমি আমি দেখো শিক্ষক হিসাবে না, একজন মানুষ হিসাবে, একজন ভারতবাসী হিসাবে এটা আমার যেমন দায়িত্ব, আর একজন শিক্ষক হিসাবে এই দায়িত্বটা আরো 10 গুণ বেড়ে যায়। আরো 10 গুণ বেড়ে যায় যে একজন শিক্ষক যদি প্রকৃত আদর্শ ফলো না করে, তাহলে সে তার স্টুডেন্টদের কি প্রদান করবে, কি দেবে, যদি তার মধ্যে সেই আদর্শ বোধই না থাকে। সেই জন্য আমার পরিবারে তো ম্যাক্সিমাম সবাই শিক্ষক, কিন্তু তারপরেও কই তাদের মধ্যে সেই আলোড়নটা তৈরি হয় না। তো আমি আমার পরিবারের জন্য বলছি, আমার পরিবারকে বলছি, আমি আর কারো পরিবারকে নিয়ে বলছি না। তো তো হয় না আলোড়ন, যারা শুনতে পায়, তা আমি তো কখনোই দেখতে পাই না তাদের মধ্যে এই আলোড়নটা। তো ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম নয়, ব্যাপারটা হচ্ছে মননে থাকা উচিত। ঠিক আছে? তো সেই সময়ের এই হিস্ট্রিগুলো যদি তোমাকে সেরম নাড়া না দিতে পারে, তাহলে কোনো দিনই তোমার ওই রিপাবলিক ডে বলো, এই তো কদিন পরে রিপাবলিক ডে আসবে, আজকে 20 তারিখ, 26 তারিখে তোমার সেই ভেতর থেকে আলোড়ন আসবে না। এই রিপাবলিক ডে একদিন হয়েছিল বলেই আজকে সত্যিকারের এই দিনে কনস্টিটিউশন আমাদের জন্য এসেছিল। আর আজকের দিনটা, এই 26 তারিখের দিনটা কত কত আহ, আনন্দের, কত মানে বিস্ময়ের, যে এই দিনে আমরা কমপ্লিটলি স্বাধীন হয়ে গেলাম। হ্যাঁ, 1947-এ হয়েছি ঠিক আছে, কিন্তু যতক্ষণ না আমাদের জন্য আলাদা কনস্টিটিউশন, আমাদের দাবি না প্রকাশ পাচ্ছে, ততদিন না আমরা সত্যিকারের কি স্বাধীন না। তো এই দিনটা যে কতটা ভালো লাগার, আমিও কিন্তু এইগুলো বুঝতাম না যখন আমি ডব্লিউবিসিএস নিজে পড়া শুরু করেছি। তখন আমিও হয়তো নাম্বার পাওয়ার জন্য পড়েছি, কিন্তু যখন টিচার হয়েছি না, তখন এর তাৎপর্য বুঝতে পেরেছি। তাৎপর্য বুঝতে পেরেছি যে এই দিনগুলো তাৎপর্য কি, এই বয়কট স্বদেশী এর তাৎপর্য কি। তো যদি একজন টিচার হিসাবে এইটুকু আলোড়ন তোমাদের মধ্যে না তুলতে পারি, তাহলে টিচার হিসাবে এগুলো পড়ানোর তাৎপর্যই ব্যর্থ। আমার মাঝে মাঝে মনে হয় জিনিসগুলো। তো এই লাইনগুলো যদি খুব গভীরভাবে উপলব্ধি করে দেখো না, তাহলে বুঝতে পারবে এর মধ্যে কত ভালোবাসা, কত আন্দোলন, কত প্রজ্ঞা লুকিয়ে আছে। আর এই সময় যে স্লোগান কি দেখো, বন্দে মাতারম, যেটা ফার্স্ট টাইম এই স্লোগানটা আমাদের স্লোগানে কনভার্ট হয়েছিল, যেটা আমরা আনন্দমঠ বই থেকে নিয়েছি। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বইতে, বইটাও কিন্তু সেই কনটেক্সটটাকে ফলো করে,
এবং এই আনন্দমঠ বইটাও কিন্তু ব্রিটিশদের বা সাধারণ মানুষের দুঃখ কষ্ট এবং একজন নারীকে তার প্রকৃত অধিকার এবং আমাদের সেই সময়ের যে কুসংস্কার সেইগুলোকে তুলে ধরা হয়েছে এই আনন্দমঠ যে বইটার মধ্যে। তো এইগুলো আহ, তৎকালীন যে হিস্ট্রি এই বইগুলো থেকে প্রকৃত জানা যায়। কোটেশন যদি বলা হয়, দেখো, দ্য পার্টিশন অফ বেঙ্গল ইজ আ সেটেল ফ্যাক্ট। দেখো, লর্ড কার্জন যখন পার্টিশন অফ বেঙ্গল নিয়ে আসেন তখন তিনি বলেছিলেন যে এটা একটা সেটেলড ফ্যাক্ট। সেটেল ফ্যাক্ট মানে এটা আর কখনো আমরা উইথড্র করব না, দিস ইজ সেটেলড, দিস ইজ পার্মানেন্ট। তুমি ভাবো, এই যে কথাটা এখন আমি লিখতে চলেছি, এই কথাটা বলার জন্য তার মৃত্যু পর্যন্ত হতে পারত। এই কথাটা বলার কি দরকার ছিল এরপরে যে কথাটা আমি লিখবো 2 নম্বর পয়েন্টে? অথচ সেই ভালোবাসা, প্রজ্ঞা এবং যে আন্দোলন এই কথার মধ্যে লুকিয়ে রয়েছে, সেই একটা কথা যদি বোঝা যায় না তাহলে লাইফ চেঞ্জ করতে আর কিছু লাগে না। তো দেখো, বলছে উই শ্যাল উই শ্যাল মেক উই শ্যাল মেক দ্য সেটেলড উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড। উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড। কে বলেছিলেন? এস.এন. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে উনি বলেছিলেন যে ঠিক আছে, আপনাদের এটা সেটেল ফ্যাক্ট, তো ঠিক আছে, আমরা সেটেলডকে আনসেটেল করতে হয় কি করে সেটা আমরা জানি, আমরা সেটা করেই ছাড়বো। ঠিক আছে। নাম্বার 3, আর একটা বলছে গিভিং আই অ্যাম গিভিং ইউ আ মুসলিম স্টেট। মুসলিম স্টেট, আই অ্যাম গিভিং ইউ আ মুসলিম স্টেট। কে বলেছেন? লর্ড কার্জন। লর্ড কার্জন। লর্ড কার্জন। আই অ্যাম গিভিং ইউ আ মুসলিম স্টেট। কে বলেছেন? লর্ড কার্জন। তাহলে তুমি ভাবো কেন এই কথাটা এলো ওই সময় লর্ড কার্জন? কোথায় মুসলিম স্টেট তৈরি হয়েছে 1947 সালে, আর উনি 1905 সালে বলছেন মুসলিম স্টেট। আমি তোমাকে এর ব্যাখ্যাও প্রথম কনটেক্সটে বলে দিয়েছি। একটা হচ্ছে হিন্দু মুসলিমকে আলাদা করা এবং হিন্দুদের সংখ্যালঘু তৈরি করা। তো হিন্দুরা যদি কোনো একটা স্টেটে সংখ্যালঘু হয়ে যায় তাহলে সেখানে মুসলিমরা বেশি হয়ে যাবে, তো ধীরে ধীরে সেটা মুসলিম স্টেটেই কনভার্ট হবে। সেই জন্যই কথাটা বলা হয়েছে, আই অ্যাম গিভিং ইউ আ মুসলিম স্টেট। আচ্ছা, এরপরে আরো কয়েকটা জিনিস যেটা এই স্বদেশী মুভমেন্টের সঙ্গে যুক্ত সেটা জাস্ট একটু বলছি। এখানে কি কি বলছে দেখো, বলছে অরবিন্দ ঘোষ ইন হিজ এসে নিউ ল্যাম্প অফ ওল্ড। তো এই যে এসেটা এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, এখানে কি করা হয়েছে, এখানে আমরা জানি যে 1905 অবধি, মানে 1885 থেকে 1905 অবধি যে টাইম ফ্রেম, এটাকে আমরা মডারেট ফেজ বলে থাকি। মডারেট ফেজ মানে অ্যাকচুয়ালি নরমপন্থী যে আন্দোলন, নরমপন্থী যে ফেজ, সেই ফেজে তোমার নরমপন্থীদের মেইন নীতি কি ছিল তোমাদের আমি পড়িয়েছি, পলিসি অফ 3 Ps। 3টে পির ওপরে ভিত্তি করে এরা কিন্তু আলটিমেটলি সিস্টেমে ফ্লারিশ করতো, এবং এই 3টে পি এর মাধ্যমেই এরা কিন্তু ব্রিটিশের কাছ থেকে অনুনয় বিনয় নীতির মাধ্যমে দাবি দাবা পেশ করার একটা পদ্ধতি ছিল এদের। প্লিজ, প্রোটেস্ট, প্রেয়ার। তো এই নিউ ল্যাম্প অফ ওল্ড এই বইটাতে অরবিন্দ ঘোষ মডারেটদের কি করেছে, ক্রিটিসাইজ করেছে অ্যাজ আ পলিটিক্যাল ম্যান্ডিক্যান্ট। পলিটিক্যাল ম্যান্ডিক্যান্ট মানে রাজনৈতিক ভিক্ষুক, যারা কি করছে, যারা ভিক্ষা করছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি কি করেছে দেখো, উনি যে কথাটা বলেছেন সেটা জাস্ট পুরোটা নয়, কিছুটা রয়েছে। বলছে উইদাউট সেলফ গভর্নমেন্ট দ্য ইন্ডিয়ানস ক্যান নেভার গেট রিড অফ দেয়ার প্রেজেন্ট reign and the consequences impoverishment
misery and destructions, self-government is the only remedy for India's ways and wrongs. দেখো এই কথাটা অনেক বড় একটা কথা, অনেক বড় একটা কথা, যেখানে কি করা হয়েছে, যেখানে একটা ওয়ার্ড বারবার ইউজ করা হয়েছে, দিস ইজ সেলফ গভর্নমেন্ট, দিস ইজ সেলফ গভর্নমেন্ট। তো সেলফ গভর্নমেন্টের যে কনসেপ্টটা, যে দেখো উইদাউট সেলফ গভর্নমেন্ট, এটা কে এনেছিলেন? দাদাভাই নৌরোজি। তো পরীক্ষায় কোশ্চেন দেবে যে সেলফ গভর্নমেন্ট কনসেপ্টটার যে ওয়ার্ডের বা যে লাইনের মধ্যে সেলফ গভর্নমেন্টটা থাকবে, সেখানেই বুঝে যাবে দাদাভাই নৌরোজির ব্যাপার রয়েছে। ঠিক আছে, দাদাভাই নৌরোজির ব্যাপার রয়েছে। তাহলে সেলফ গভর্নমেন্টের কনটেক্সটাই কিন্তু দাদাভাই নৌরোজি এনেছেন। তাহলে এখানে সেটাই বলা হয়েছে যে সেলফ গভর্নমেন্ট ছাড়া ইন্ডিয়ার মানুষের যে দুঃখ কষ্ট কোনোভাবেই যাবে না। নেক্সট হচ্ছে ভ্যালেন্টিন চিরাল। দেখো ভ্যালেন্টিন চিরাল টোল্ড দ্যাট রেভলিউশনারি অ্যাক্টিভিটিস অফ ইন্ডিয়া ওয়াজ আ হিন্দু রেভলিউশন। তাহলে ভ্যালেন্টিন চিরাল কি বলেছেন? এই যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস যেটা শুরু হয়েছে ইন্ডিয়াতে, সেটা অ্যাকচুয়ালি একটা হিন্দু রেভলিউশন। হ্যাঁ, অনেকটা বলা যেতে পারে, কারণ ভারতবর্ষে তখন হিন্দুদের অনেক সংখ্যা গরিষ্ঠতা ছিল, এবং হিন্দুদের প্রচেষ্টাও বেশি ছিল এই দেশকে স্বাধীন করার বা ব্রিটিশকে বিতাড়ন করার। সেই জন্য কোথাও না কোথাও এই কথাটা কিছুটা হলেও সত্য যে এই অ্যাক্টিভিটিসটা অনেকটা হিন্দু রেভলিউশন। দেখো অরবিন্দ আর কি বলেছেন, দেখো পলিটিক্যাল ফ্রিডম ইজ লাইফ ব্রেথ অফ নেশন। দেখো আমরা রাজনৈতিকভাবে ফ্রিডম পাবো, এটা একটা নেশনের নিঃশ্বাস প্রশ্বাসে রয়েছে। যে একটা নেশনের সাধারণ মানুষরা যে পলিটিক্যালি ফ্রিডম থাকবে, এটা বলে দেওয়ার জন্য না, এটা আবার কি, এটা আমাদের অধিকার, এই ব্যাপারটাকে এখানে বলার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট একটু লিখে রাখো। দেখো এই ঘটনাটার পরে, মানে এই বয়কট এবং স্বদেশীর পর থেকেই তোমরা জানো 1907-এ যে সুরাট স্প্লিট হলো, সেখানে আলটিমেটলি মডারেটর এবং এক্সট্রিমিস্টরা আলাদা হয়ে গেল। ঠিক আছে, কিন্তু কংগ্রেসের মধ্যে কিন্তু এখন এক্সট্রিমিস্টরা লিড করছে, মডারেটররা কি করছে? মডারেটররা সিস্টেমে আছে, কংগ্রেসে আছে, কিন্তু লেফট করেনি, জাস্ট পাওয়ারটা শিফট হয়ে গেছে ফ্রম মডারেটর টু এক্সট্রিমিস্ট। তো এখানে একটা পয়েন্ট বলা হচ্ছে, সেটা লেখো, যে মডারেটর বা moderates left the Congress, moderates left the Congress in 1918, moderators left the Congress in 1918 under the leadership of S.N. Banerjee. They formed Indian Liberal Federation. Indian Liberal Federation. ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন। তাহলে তারা কি চালু করে? তারা চালু করে ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন। তাহলে কংগ্রেস থেকে ওরা বেরিয়ে গিয়ে ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন খোলে। এটা হচ্ছে মেইন ফান্ডা। দেখো এখানে আরো কিছু পয়েন্ট অ্যাড করা হয়েছে। ইন্ডিয়ান আনরেস্ট বাই ভ্যালেন্টাইন চিরাল অ্যান্ড এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জার বাই অমলেশ ত্রিপাঠী। এই যে দুটো বই, ইন্ডিয়ান আনরেস্ট এবং এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জার বা চ্যালেঞ্জ, এই দুটো বই তোমার এক্সট্রিমিস্ট মুভমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট বই। এই যে এক্সট্রিমিস্ট মুভমেন্ট, ঠিক আছে, এই যে এক্সট্রিমিস্ট মুভমেন্ট বা মডারেটর এবং এক্সট্রিমিস্ট বলছি আমরা, তাহলে চরমপন্থী আন্দোলনের এই দুটো বই কেন জানি না আরো ত্বরণ সৃষ্টি করেছিল, সেই ব্যাপারটা আমরা এখানে কিছুটা বলতে পারি। দেখো বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ ওয়াজ আ কম্পালসারি রিডিং ফর দ্য এক্সট্রিমিস্ট। যারাই চরমপন্থী বলে নিজেদের দাবি করো, তাদের বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বইটা পড়াটা বাধ্যতামূলক। দিস ইজ দ্য বাইবেল
অফ এক্সট্রিমিস্ট মুভমেন্ট। ঠিক আছে, এছাড়াও আর কি কি জিনিস আমার এক্সট্রিমিস্ট মুভমেন্টকে ত্বরান্বিত করেছিল? দেখো, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট লাইক, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট লাইক আর্য সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, আচ্ছা, তাহলে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট লাইক আর্য সমাজ, প্রার্থনা সমাজ হ্যাজ দ্য great influence, has the great influence in creating extremist idea, extremist idea। তাহলে এক্সট্রিমিস্ট আইডিয়া তৈরির পেছনে কিন্তু অনেক অংশে এই কিছু সোশিও রিলিজিয়াস মুভমেন্টেরও বিরাট ভূমিকা ছিল। আবার কিছু এক্সট্রা ইনফরমেশন একটু আমরা যদি অ্যাড করি এর সাথে, সেটা হচ্ছে জি আগারকার, জি আগারকার founded, জি আগারকার founded কেশরী, জি আগারকার founded কেশরী অ্যান্ড মারাঠা, কেশরী অ্যান্ড মারাঠা। দেখো, কেশরী অ্যান্ড মারাঠা আমরা সবাই জানি যে এর পেছনে মেইন ভূমিকা রয়েছে বিজি তিলকের, বাট বিজি তিলক ওয়াজ দ্য এডিটর অফ কেশরী অ্যান্ড মারাঠা, বাট হু ইজ দ্য ফাউন্ডার অফ কেশরী অ্যান্ড মারাঠা যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে জি আগারকার। ঠিক আছে, আর এই যে তোমার স্বদেশী এবং বয়কট, এটা তো অ্যাক্টিভ রেজিস্ট্যান্স নয়, অ্যাক্টিভ আন্দোলন নয়, দিস ইজ কাইন্ড অফ প্যাসিভ রেজিস্ট্যান্স। তো এই প্যাসিভ রেজিস্ট্যান্স, এই ওয়ার্ডটা, এই আইডিয়াটাকে পপুলারাইজ করেন সেটা একটু জানতে হবে। লেখো বিপিন চন্দ্রপাল, বিপিন চন্দ্রপাল, বিপিন চন্দ্রপাল, বিপিন চন্দ্রপাল পপুলারাইজ করবো, প্রোপাগ্যান্ড করো, PROPAGANDED, প্রোপাগ্যান্ডেড, খুব ভালো ওয়ার্ড। প্রোপাগ্যান্ডেড দ্য idea of, propagated the idea of passive resistance, passive resistance, passive resistance। তাহলে প্যাসিভ রেজিস্ট্যান্সের আইডিয়াটা কে দিয়েছিলেন? বিপিন চন্দ্র পাল। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার মোটামুটি স্বদেশী মুভমেন্ট। তো এই স্বদেশী মুভমেন্টের পরেই আমরা চলে যাব তোমার, দেখো এরপরেই যে ঘটনাটা ঘটে মুসলিম লীগ। কেন মুসলিম লীগ শুরু হয় সেটা তুমি এখান থেকে কিন্তু কিছুটা টানতে পারো, পুরো আইএনএমটা লিঙ্কড। যখনই যখনই হিন্দুদের সংখ্যালঘু প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, তখন কারা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে? মুসলিম। তখনই মুসলিমরা ভেবেছে আমাদের জন্য আলাদা একটা প্রতিষ্ঠান লাগবে, তখনই জন্ম নিচ্ছে মুসলিম লীগের। দেখো, সব কিছু ইন্টারলিঙ্কড। তাহলে এর পরের যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে মুসলিম লীগ। ঠিক আছে, তাহলে রেকর্ডিংস অফ করে দিচ্ছি।